কারণ এর আগে পর্যন্ত আমরা যত মুখ্যমন্ত্রী পেয়েছি দে আর ল অ্যাবাইডিং, দে আর মালকী হাতটা নামাও, আমি বক্তব্য শেষ করি, তুমি হোমওয়ার্ক করে আসতে হবে আর একটু আমাদের সঙ্গে ফেস করতে গেলে। এবার বিষয়টা হচ্ছে যেটা যে এই যে গোটা প্রক্রিয়াটা এই গোটা প্রক্রিয়াটার মধ্যে শোনো, এই অনুষ্ঠানের একটা ফরম্যাট আছে, প্রথমে সবাইকে বলতে দেয়, তারপর তোমাদের দুজনকে মানে বিজেপি এবং এইটুকুনি শিক্ষা আমাদের আছে, শুধুমাত্র পিছনে বই হয়তো নেই, কিন্তু এই শিক্ষাটা বলে নিন তারপরে বলছি। আরেকটু পড়াশোনা করে আসতে হবে। এবার ঘটনা হচ্ছে আমরা এমন একটি কি বলবো সম্পূর্ণ সংবিধানকে উল্লঙ্ঘনকারী সরকার, বেপরোয়া সরকারের পাল্লায় পড়ে গেছি, যেখানে দাঁড়িয়ে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে গেলে অন্তত ঊর্ধ্বতন এবং সোকল্ড নিরপেক্ষ, আমি এখনই নিরপেক্ষ কথাটা পরিষ্কার বলছি, আমি সোকল্ড কথাটা ব্যবহার করেই বলছি, তাকেও এই পদক্ষেপ করতে হচ্ছে যাতে ওই সিম্বায়োটিক ইকোলজিটাকে ভেঙে একটা এমন পরিবেশ বা পরিসর তৈরি করা যায়, মানুষ যাতে আশ্বস্ত হন যে আমাদের ভোট দিলে ভোটটা আমি যাকেই দিই যথাযথ মূল্য পাবে। অন্যথায় এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে আমরা দেখেছি, ভোট আমরা দিতে গেছি একভাবে, ভোট পরিকল্পনা করেছি একরকম ভাবে, আমাদের ভোট লুট হয়ে গেছে, ব্যালট চিবিয়ে খেয়ে ফেলা হয়েছে, ব্যালট বক্স ট্রেনে ভেসেছে। সেই সময় কিন্তু এই আমলাতন্ত্র, এই প্রশাসন, এই পুলিশ কর্তৃপক্ষ এরাই ছিলেন। দেখো একটা কথা বলি না, একটা জায়গা আমি জাস্ট আমার খুব মানে এই কথাটাও আমার খুব এক্সেপশনাল মনে হয়েছে। সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এখানে ঘুরতে আসেনি, মানে ঘোরার জন্য, মানে প্রথম মনে হয় কোনো রাজ্য নির্বাচন কমিশনার বলছে যে কেন্দ্রীয় বাহিনী, এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয় তারপরেও ভোট লুটের অভিযোগ আসে। এবার কিন্তু তারা ঘুরতে পারবে না, ঘুরে ফিরে পশ্চিমবঙ্গে আসতে পারবে না। এই যে হাজারিবাগ ঘুরতে চলে যাচ্ছেন, এক জায়গায় গন্ডগোল হচ্ছে, অন্য জায়গায় নিষ্ক্রিয় হয়ে মুখে দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তার কিছু করার নেই, কারণ তাকে মুভ করাচ্ছে তো এই রাজ্য সরকারি প্রশাসন। এবার বিষয়টা এসে কোথায় দাঁড়াচ্ছে দেখো, আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির একটা ব্যাপক দুর্নীতির মাথা ছিলেন একজন আইএএস কিরণ কুমার গোদালা, তাকে যিনি অ্যারেস্ট করলেন কালিয়াপ্পন জয়রামন, তাকে ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হলো। ওয়েটিং এ বসে বসে তিনি এডিজি পদমর্যাদা পর্যন্ত, তার মানে বয়স চলে গেল বা সিনিয়রিটি সেইখানে এগিয়ে গেল, তিনি এডিজি পদমর্যাদায় চলে এসেছেন শুধু ওয়েটিং এ থেকে। ভাবতে পারো একজন যোগ্য পুলিশ অফিসারকে এই পানিশমেন্ট দিয়ে রাখা হয়েছে যে তাকে তার ক্ষমতার মানে সদ্ব্যবহার করার সুযোগই দেওয়া হয়নি রাজ্যে। আজকে তাকে নিয়ে এসে যখন বসানো হলো উত্তরবঙ্গের এই আইন শৃঙ্খলার নির্বাচন পরিস্থিতিতে, আমরা আশ্বস্ত বোধ করছি উত্তরবঙ্গের মানুষ। আমরা মনে করছি যে এই যে তার ব্যবস্থাপনার প্রভাব অলরেডি দেখতে আরম্ভ করেছো। এই যে আমি অমিতাভ আপনার এই জায়গাটা নিয়ে একটু উপাসনার কাছে যাই। উপাসনা, একটা জায়গা বিজেপির তরফ থেকে খুব পরিষ্কার করা হচ্ছে, অনেক নেতা নেত্রী বলছে, অমিতাভদাও যেটা বললেন যে মমতা ব্যানার্জির প্রশাসন যাদের সাইড লাইন করে রেখেছিল, আমি সেটা আমি সিপির ক্ষেত্রে বলবো, ডিজির ক্ষেত্রে বলবো, স্বরাষ্ট্র সচিবের ক্ষেত্রে বলবো, মুখ্য সচিবের ক্ষেত্রে বলবো, প্রত্যেক সাইড লাইন করা মানুষ আবার তাদের ফর্মে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছ, নাকি অমিতাভ যেটা বলছেন যে চূড়ান্ত একটা ইকোসিস্টেম কাজ করত, সেই ইকোসিস্টেমকে ব্রেক না করলে কখনোই গণতান্ত্রিকভাবে ভোট হওয়া সম্ভব নয়? আমাদের কথাটা হচ্ছে যে কনস্পিরেসির কথা মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছেন, সেই জিনিসটা কি আমাদের সকলের চোখের সামনে বেশ স্পষ্ট নয়? আজকে দিনে দাঁড়িয়ে যখন এই বক্তব্যটা রাখছে, আমি কথা বলছি, একটা ফরম্যাট আছে দাদা, আপনি সেই ফরম্যাটটা জানেন না, আপনাকে হাতটা তুলতে হবে, তার পরবর্তীতে আপনি বক্তব্য রাখুন, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে আপনি হাতটা তুলুন, তার পরবর্তীতে বক্তব্য রাখুন, কারণ একটা প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা শোয়ের একটা ফরম্যাট থাকে, আপনি সেই ফরম্যাট এবং ডেকোরাম আপনি জানেন না। আমি একটু দর্শকের এন্ড থেকে বলি, আমার মনে হয় এইভাবে দুজন একসঙ্গে বললে দর্শকদের বুঝতে অসুবিধা হয়। প্রত্যেকের পক্ষ রাখুন, আমি সবার থেকে। তারপর আরেকটা সমস্যা, উপাসনা আমাদের এখানে ফিজিক্যালি স্টুডিওতে, অমিতাভদা অনলাইনে রয়েছেন, একসঙ্গে বললে সমস্যা হয়। প্লিজ আমি দুজনের কাছে রিকোয়েস্ট করছি। উপাসনা, আমাদের যে মূলত কথাটা যেটা হচ্ছে, যেটা আপনি প্রশ্ন করলেন, সেটা একটা জায়গায় স্পষ্ট। আমাদের চোখের সামনে গোটা কনস্পিরেসিটা প্রত্যেকটা বাঙালি এবং প্রত্যেকটা বাংলাবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। এবং এই জিনিসটা এত বুক ঠুকে আমি এই জন্যই বলতে পারছি, কারণ যেই কথাটা আমরা প্রত্যেকে জানি, যে যেইটা নর্মালাইজ করে আমাদের সকলের চোখের সামনে পেশ করার চেষ্টা হচ্ছে, সেটা যে একদমই নর্মালাইজ নয়, সেটা ভীষণভাবে স্পষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে নাকি আমরা বলেছি এসআইআর প্রক্রিয়া আমরা হতে দেব না,
আমাদের মূলত প্রশ্ন একটা জায়গায় ছিল, এখনো আছে, যে এসআইআর প্রক্রিয়া না হয় হোক, কিন্তু হঠাৎ করে এত তাড়াহুড়ো করে এসআইআর করার কি প্রয়োজন ছিল? এবং তাই জন্যেই আজকের দিনে যে এই 45 লক্ষ লোকজন ঝুলে রয়েছে, সেটা একটা বড় কারণ এটাই। এটা তো আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট। এবং আমি জানি না যিনি স্যার এতক্ষণ বক্তব্য রাখছিলেন, ওনার পরিবারের কোনো প্রিয়জন এই 45 লক্ষের মধ্যে আছেন কিনা, কিন্তু আমার মূলত কথা হচ্ছে এইটা, আজকে যখন বিজেপি প্রতিনিধিও আমার ডান দিকে বসে আছেন, উনি এই জিনিসটা অস্বীকার করতে পারবেন না যে 175 জন যারা সুসাইড করেছে, মারা গেছে, তাদের মধ্যে ওই হিন্দু সম্প্রদায়, অর্থাৎ যেই সম্প্রদায়ের রক্ষা কবচ হিসাবে বিজেপি তাদেরকে পেশ করে এসছে বরাবরই, তাদের একটা অধিকাংশ লোকজনও আছে। আবারও আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই যে এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে এই প্রত্যেকটা যারা বড় পদাধিকারীরা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া, হঠাৎ করেই সরিয়ে দেওয়া। তার আগেও আমরা দেখলাম যে কিভাবে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হলো। তখন আমি একটা কথাই বলেছিলাম যে আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে কোনো বক্তব্য রাখেন, তাহলে আপনি হয়ে যান অ্যান্টি ন্যাশনালিস্ট। যদি আপনি তৃণমূল কর্মী হিসাবে বক্তব্য রাখেন, তাহলে আপনি হয়ে যান চটিচাটা। আর যদি রাজ্যপাল অমিত শাহর কথা না শুনে, ওনার কথাটার সাথে একদম ম্যাচ টু ম্যাচ না যান, তাহলে রেজিগনেশন লেটারটা একদম কনফার্ম। এবং এই দৃশ্যটা আমরা বরাবরই দেখে যাচ্ছি। আজকে যেই কথাটা উনি বললেন, আমি ঠিক জানি না যারা এতদিন ধরে আমাদের ওই শীর্ষ পদে বসে আছেন, এই যে বড় বড় পদাধিকারী, যাদেরকে রাত্রিবেলার অন্ধকারে হঠাৎ করে লেটার পাঠিয়ে বলে দেওয়া হচ্ছে পরের দিন আপনাকে আর আসতে হবে না, আপনার কাজ শেষ। কমিশন মনে করছে, শোনো আর একটু ক্লিয়ার করে দিই উপাসনা তোমার কাছে, কমিশন মনে করছে এরা প্রত্যেকেই রাজ মদত পুষ্ট। আবারও বলি, এরা প্রত্যেকে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েসম্যান হিসাবে কাজ করবেন, কাজেই সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। পরিষ্কার কমিশনের অবস্থান হচ্ছে এই, তিনি বলছেন যে এই কারণের জন্য এই বদল হচ্ছে। দেখো, এবার হয়তো ব্যাপক রদ বদল হচ্ছে, কিন্তু অন্যান্যবারও কিন্তু এই বদল হয়। আমরা আগেও এই দৃশ্য দেখেছি যে কিভাবে একটার পর একটা দফা বাড়িয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র এই বলা হয়েছে যে দফা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নাকি বাংলায় ভোটটা তারা, অর্থাৎ বিজেপিরা নিজের কন্ট্রোলে খুব সুন্দরভাবে নিতে পারবে। আজকে আমরা হঠাৎ করে দেখতে পারলাম যে না, ওই দফার যে গোটা গল্পটা ছিল, সেই গল্পটা এন্ড হয়েছে, এখন সেই দফা 2 দফায় এটা এসে আটকে দাঁড়িয়েছে। আমার মূলত কথাটা হচ্ছে, তারা বরাবরই প্রত্যেকটা ক্ষেত্র চেষ্টা করে গেছে যে এই জিনিসটা যদি আমি করে থাকি, তাহলে আমি বাংলা দখল করতে পারবো, যেটা স্পষ্ট উত্তর আমি বরাবরই দিয়েছি। আজকে বিজেপির যিনি প্রতিনিধি রয়েছেন বা আমাদের সাথে যিনি যুক্ত ছিলেন, উনি কার হয়ে কথা, হ্যাঁ স্যার কার হয়ে কথা বলছিলেন আমার জানা নেই। যাই হোক, মূলত আমার কথাটা হচ্ছে যে আজকে জনগণের হয়ে যদি কেউ কথা বলছে এবং জনগণের জন্য যদি কেউ মাঠে ময়দানে নেমে লড়াই করছে, আমার সত্যি জানা নেই যে অমিতাভদা এই গোটা বিষয় নিয়ে কোনো বক্তব্য রেখেছেন কিনা। কিন্তু মূলত যখন মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, তখন অনেকের গাত্রদাহ হচ্ছে। তখন তারা দেখতে পাচ্ছে না যে ইলেকশন কমিশন অফ বিজেপি কি করে কাজ করছে। এবং বিজেপি বলার বিশেষ কারণ হচ্ছে এইটা, ইলেকশন কমিশন ভারতীয় নাগরিকদের জন্য কাজ করছে না। যদি করতো, 45 লক্ষ লোকজন এখনো যে ঝুলে আছে, সেই ব্যাপারে অন্তত অমিতাভদা থেকে শুরু করে যিনি বিজেপি আমি অমিতাভদার কাছে আসবো, ফাল্গুনি আসবো, বাট অমিতাভদা কন্টিনিউ হাত তুলে রয়েছে, আমি আসবো। দুজনের কাছে আমি যাবো, একটা ছোট্ট বিরতি নিতে দিন প্লিজ আমায়, অবশ্যই। তারপর আমি অমিতাভদার কাছে যাবো, ফাল্গুনি দিকে কাছেও যাবো। ছোট ছোট করে একটু বলবেন, সঙ্গে থাকুন। অমিতাভদা, উপাসনা প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্টে একেবারে অটুট, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির এজেন্ট হিসাবে ইসিআই এবং সিও সিদ্ধান্ত নিচ্ছে। অমিতাভদা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে ওর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। জিজ্ঞেস করছিল আমার বাড়ির কেউ অ্যাডজুডিকেটেড তালিকায় রয়েছে কিনা বা এসআইআর এর পরে নাম বাদ পড়ছে কিনা। সম্ভাবনা ছিল না, এতটাই নিশ্চিন্ত ছিলাম আমরা যে আমরা তো কেউ অনুপ্রবেশ করে 2011 থেকে 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকিনি, বা কোনো তৃণমূলী সিন্ডিকেটের হলোগ্রাম লাগানো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে নাম ওঠাতে যায়নি। ফলে আমাদের যদি অ্যাডজুডিকেশনেও যেত, আমার কন্যা সমা, ওর বাবা আমারই সহপাঠী, কন্যা সমা রিচা ঘোষের নামও যখন অ্যাডজুডিকেশনে গেল, তখন আমরাও জানতাম যে অ্যাডজুডিকেশনে গেলেও ও নিশ্চিতভাবেই তালিকাতে উঠে আসবে না, কারণ ওরকম একটা খ্যাতিমান খেলোয়াড়। যাই হোক, প্রশ্নটা হচ্ছে দুশ্চিন্তা তাদের, বা নাম বাদ যাচ্ছে যাদের, তাদের এই একই কারণে যাচ্ছে, তারা বেপথে ভারতবর্ষে এসে ঢুকেছেন এবং তারা পশ্চিমবঙ্গে ঠাঁই পেয়েছেন এই শাসক দলের ছত্রছায়ায় থেকে এবং বেআইনি এই সমস্ত প্রস্তাবের জোগাড় করে। 1, 2, প্রশ্নটা এখানেই যে এই মুহূর্তে যারা মনে করছেন এই প্রশাসনিক রদবদল একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, তাদেরকে এটা পিঠ বাঁচানোর জন্য বলতেই হবে। তার কারণ তারা এই রাজ্যের মানুষকে একটা নিরপেক্ষ সরকার দিতে ব্যর্থ হয়েছেন, মানুষের জীবনের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছেন। প্রতিটা নির্বাচন আর তার পূর্ববর্তী, অন্তর্বর্তী, পরবর্তী, আমি বুঝতে পারলাম আপনি হিংসার কথা বলছেন, মানুষকে নিরাপত্তা না দেওয়ার কথা বলছেন। কয়েকদিন আগে কলকাতার বুকে শশীপাজা আক্রান্ত হলেন,
এবং এরপরেও তো বিজেপি নেতারা বলছেন যে আমরা কলকাতায় ঠুকেছি, সব জায়গায় ঠুকবো। আসুন শশী পাজা কি বলেছেন একবার দ্রুত শোনাই, ফাল্গুনীদের কাছে যাব তারপরে। দেখুন ছবিটা। এই বাড়ি ক্ষত এবং আমার পৌর প্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেকেই সাক্ষী এবং সমর্থকরা রয়েছে। এই বাড়িটা দেখুন, আর গিরিশপাক অঞ্চল, ওই গিরিশপাকে দাঁড়িয়ে আমার সমর্থকরা যারা পৌঁছতে পারেননি তারা বলছে যে এত পাথর পড়ছিল যে আমরা দূর থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছিলাম না। এটা করেছে বিজেপি গুন্ডামি দিয়ে প্রধানমন্ত্রী র্যালি দিনে গুন্ডামি করলেন। এর আগেও আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছিল যে অমিত শাহ যখন র্যালি করলেন তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তিটা ভাঙলেন, মানে ধ্বংসাত্মক রাজনীতি। কোনো তো প্রয়োজন ছিল না। আমার বাড়ি তো আর তোমাদের র্যালির জন্য আমাকে অন্যত্র যেতে হবে তা তো নয়। দীর্ঘদিন অজিত কুমার পাঁজা এই বাড়িতেই ছিলেনও এবং আমরাও এখানে থাকি। ফলে বাড়িটা তো বিজেপির এই গুন্ডামির জন্য আমি অন্যত্র কোথাও যাব সেই প্রত্যাশা যেন না রাখে। আর এই গুন্ডামি করে অনেকগুলো বহিরাগত বাইরে থেকেও বাস এসছে এবং বাসের মধ্যে ওদের ওই রকমই রাজনীতি। এই যে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে এত ভায়োলেন্স হয় কেন, ওরা এটাতেই অভ্যস্ত যে ইট মানে মুখে কোনো কথা নয়, ইট পাটকেল লাঠি সোটা নিয়ে আর বোতল নিয়ে রেডি। এই বোতলগুলো পূর্বে রাত্রিরে খেয়ে নিয়েছে, অ্যালকোহল এই সমস্ত তো দেওয়া হয়েছে, তারপর খাওয়া দাওয়ার জন্যে টাকা পয়সা ইত্যাদি অনেক দেওয়া আছে। বেশ আনন্দ সহকারে গুন্ডাগর্দি করলো। এই দরজা এই এই বক্তব্যের পর অনেক কথা আসে, যার আমি সেই সব কথায় যাব না, সময় নষ্ট হবে। ফাল্গুনী, একটা প্রথমে ইস্যুতে বলে রাখি, 2021-এ 2রা মে তারপরে 57 জন কর্মীকে মেরে ফেলা হয়েছিল প্রশাসন, মানে এই পরিস্থিতিতে। আর আমি শশী পাজার কথায় আসছি, সেটা হচ্ছে যে গুন্ডা তো আমরা পুরুষ দেখেছি, গুন্ডা বলি, এখন মহিলাদের কি বলবো সেটা আমরা জানি না। দেখুন প্রত্যেকটা জায়গায় যদি ক্যামেরা দেখেন এবং এই ফুটেজ দেখেন, কারা মারতে আসছে সেটা দেখেছেন। এবং আমরা দেখলাম শশী পাজা প্রথম যখন বলছিলেন তার কিছু নেই গলায়, হঠাৎ দেখলাম যখন উনি মিডিয়া বাইট দিচ্ছেন এখানে একটা লাগানো, যারা পুরো ওই টেপ বেঁধেছে ওটাও অত তাড়াতাড়ি তো ভুলে গেছে, জামা কাপড়ের ওপর দিয়ে ব্যান্ডেজ বেঁধেছে সেটাও মানুষ দেখেছে। যে কোন ডাক্তার এরম ব্যান্ডেজ বাঁধে আমাদের এটা জানা নেই, উনি তো শশী পাজা ডাক্তার আমি জানি যেটুকু। এবং নারী নিরাপত্তা নিয়ে উনি যে ধরনের কথা বলেন তাতে উনি এই কথা বলবেন, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে আমাদের সেই দিনকে বাস রেখে একের পর এক বাস ভাঙচুর করা হয়েছে, বাসের কাজ ভাঙা হয়েছে। আমি আবার বলছি, উনি মন্ত্রী, উনার দায়িত্ব আছে, দায়িত্ববান একজন মন্ত্রী, এফিসিয়েন্ট মন্ত্রী হিসাবে তিনি অন্তত ওই ফুটেজগুলো দেখিয়ে বলুক যে কারা এসছিল গাড়ি ভাঙতে। আর আপনি সেদিনও বলেছেন, আপনি সেই শনিবারও বলেছেন, আজকেও বলছেন যে প্রথম শুরুটা শশী পাজার বাড়ি থেকে ইট পাটকেল দিয়ে। উনাদের অধিকার যে যখন কোনো আমাদের সভা হবে, যখন কোনো কিছু হবে, তাদের অধিকার বলে, তাদের ক্ষমতার বলে, তাদের মেরে যাবে আর তারা চুপ করে থাকবে। এটাই কি মানে বিরোধী যারা এবার কি মারের বদলে পাল্টা মার? এবার কালীঘাটে হামলা হবে, কলকাতায় ঠুকেছি, জেলাতেও ঠুকবো। একটা কথা বলি, উনারা মারলেন, দোষ দিলেন বিজেপিকে, তাহলে দোষই যদি নিতে হয় তাহলে রুখবে না কেন? আমার কথা কি দেখুন, আমার মানে দ্যাট ইজ দ্য ফাইট ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার লড়াই। আমার নামে মার্ডার কেস আছে, আর্মস কেস আছে, বোম কেস আছে, ইভেন 18 সালে আমাকে রেপ কেসও দিয়েছিল, প্রচার করতে গেছিল, আমি বেরিয়ে নিয়ে গিয়ে রেপ করিয়েছি। তা আমাকে যদি মার্ডার কেস বারবার দেয়, আপনাকে দেখে এতটা গুন্ডা মনে হয় না কিন্তু। হ্যাঁ, এটা আমার মাঝে মাঝে গর্ব মনে হয় যে তৃণমূলের আমলে অন্তত আমাকে এইটাকেও একটা দিয়েছে যে আমি গুন্ডা, আমি বোম বাঁধি, আমি আর্মস চালাই, আমি মার্ডার করেছি। এটাই বা কম কিসের তৃণমূলের থেকে পাওয়া? এটা আমি অনেক বেশি মনে করি, তৃণমূল এটাই দিতে পারে। আমার মনে হচ্ছে আপনি যখন বক্তব্য রাখছেন, না এটা বাস্তব। আচ্ছা বেশ বাঁচার অধিকার কি আমার নেই? আমায় যদি কেউ মারতে আসে, আমার বাড়ি ভাঙচুর হয়েছিল, আমার গাড়ি ভাঙচুর হয়েছিল, কেস আছে আপনারা দেখতে পারেন, আমার চুল ধরে টেনেছিল, আমার গাড়ি ভাঙচুর করেছিল, এত বড় বড় থার্ড হিট মেরেছিল। তার পরিবর্তে আমি যদি তখন নিজেকে রক্ষা করার জন্য কাউকে ধাক্কা দিয়ে, এটা কি আমার অপরাধ? আপনি বলুন, কোনো লাঠি নিয়ে কেউ মারতে এলো, আমি যদি সেখানে আরো 5 জনকে আমার পাশে কেউ আছে, চল এটাকে আমাকে প্রোটেকশন দিতে হবে কারণ আমি বাঁচবো, এটা কি আমার অপরাধ? মাথা থেকে রক্ত বেরাচ্ছে, সেটা কি সেলফ ডিফেন্স? আর আমার কথা হচ্ছে হসপিটাল থেকে কেউ না, একদম আমি আপনি তো সেদিনই আমাদের এখানে এসেছিলেন। বিজেপি কে একদম আমি আচ্ছা ভাই, বিজেপির ব্যানারটা থাকে, আপনাদের গুন্ডারা গিয়ে সেই বয়কট বিজেপির ব্যানার ছিঁড়ে হ্যাঁ না, এই নিয়ে তো সত্যিদার কাছে আছে।
ছিড়বে না। শক্তিদার কাছে আপনারা আসি। গুন্ডা নিয়ে এসে যদি বেশ, বাস ভাঙে, এক মিনিট। আপনারা যদি পেটান, তারা বয়কট ছিড়বে না। বেশ আচ্ছা, একটু থামতে হবে। শক্তিদা একটু বলুন। শশী পাজার এটা লজ্জা। আচ্ছা, উপাসনা দেবাশিস, শক্তিদাকে একটু বলতে দাও। তবে দাদা তৃণমূলের আস্তে আমি ছিলাম। এক মিনিট। আরে বাবা, দুজনেই মানে দেবাশিস একটা বাক্য বলি একটু, মানে একটা বাক্য আমি একটু বলি যে তৃণমূলের দাক্ষিণ্যে ফাল্গুনী পাত্র ফুলন দেবী আখ্যা পাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, অমিতাভ ছোট্ট করে আমি শক্তিদার কাছে একটু যেতে হবে দাদা। এদের কথা শুনে মনে হচ্ছে ওই দঙ্গল সিনেমার ছবির দৃশ্য একটি মনে পড়ছে। হ্যাঁ। দুটি ছেলেকে মেয়ে দুটি বেধড়ক পিটিয়েছে, ছেলে মেয়ে দুটির বাবা এসছে বিচার চাইতে, দেখিয়ে না ভাই সাহেব কিতনা মারা है, মানে ভিকটিম প্লে করবার জন্য এদেরকে এরা যে কোনো বেশ, স্তরে নেমে যেতে ঠিক পারে। শক্তিদা মনে হচ্ছে যে ওনার কাছে গিয়ে লোকজন জিজ্ঞেস করছে আচ্ছা, বহুত মারা है। শক্তি- আমি একটা কথা বলি, হ্যাঁ। গণতান্ত্রিক রাষ্ট্রে একজন মন্ত্রী বা একজন সাধারণ নাগরিক, তার মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা উচিত না। হ্যাঁ। এক, দুই হচ্ছে পশ্চিম বাংলায় গত 20 বছরে প্রত্যেকটা নির্বাচনের আগে, নির্বাচনের পরে এবং নির্বাচন চলাকালীন যে হিংসার স্রোত বইছে, আজকে যদি প্রশাসনিক স্তরে সেইগুলো পাল্টিয়ে যদি সঠিকভাবে করা যায়, বেশ কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি বিজেপির বলছেন যে অঙ্গুলি এই হেলনে যেন না রদবদল হয়। করে যদি সম্ভব হয় না সেটা ভালো। বিজেপির অঙ্গুলি হেলনে যেন না হয়। না বিজেপির অঙ্গুলি হেলন তো পরের প্রশ্ন। আগে দেখুন যে নির্বাচনটা কেমন হচ্ছে। যদি নির্বাচন ভালো হয়, শান্তিপূর্ণ হয়, তাহলে ডেফিনেটলি আমরা এই সিস্টেমকে এনকারেজ করব।